আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা প্রতি সপ্তাহে একটা আয়োজন করে থাকি বিভিন্ন সেলিব্রিটি বা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর তাদের নিয়ে আমরা আড্ডা দিতে থাকি। তো আজকের দিনেও আজকের অতিথি আমাদের সাথে আছে সিঙ্গার রানা বাপ্পি ভাই। তো উনি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আপনারা অনেকেই চিনেন। তো উনি আসলে মূলত ইউটিউব, ফেসবুকে জোর তোলা একজন কিচ্ছা জগতের ধরতে গেলে আপনারা বলতে পারেন সিঙ্গার। তো মোটামুটি তার অনেকগুলা গান আছে এবং কিচ্ছা আছে, তার জীবন গল্প, অজানা জীবন গল্প আজকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা আপনার সাথে আড্ডা দিব এবং আপনার অজানা গল্পগুলো জানানোর চেষ্টা করব। তো আচ্ছা প্রথমে আচ্ছা, আপনার পরিচয় পর্বটা জানতে চাচ্ছি। আমার পরিচয় পর্ব হচ্ছে আমার অরিজিনাল গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, টাঙ্গাইল গোপালপুর থানা। তো আপনি এই যে ছোটোবেলা থেকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে আহ, মোহাম্মদ আয়নাল হক, আর ওরফে রানা বাপ্পি। মানে রানা বাপ্পি নামটা যোগ করা হয়েছে, ব্রেকেটে রানা বাপ্পি আর কি। ছোটোবেলা আপনার কেমন কেটেছিল? ছোটবেলা আসলে কি, যেহেতু আহ, আমরা গান পাগল, আমি ছোটবেলা থেকে গান বাজনা করতাম। যেমন গ্রামে উরুষের গান। এই যে এত এত কাজ থাকার পরে, এত এত জায়গা থাকার পরে, এত এত কাজ থাকার পরে আপনি এই গানের জগতে কিভাবে আসলেন? গানের জগতে আসা, আমি আগে মূল কথা যেটা হ্যাঁ, জি সেটা জি জি হচ্ছে, আমি আগে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দিতাম। জি জি জি, আর মাশাল্লাহ মাশাল্লাহ। দ্বিতীয় কথা, আহ, নামাজে কাতারে দাঁড়াইলে আমি আকামত দিতাম। মানে আমি ওই পর্যায়ে ছিলাম। আমি বই খাতা আমার সমস্ত কিছু আমার ওই মসজিদের ঘরে যে মোয়াজ্জেমের যে রুমটা থাকে না, জি ওই জি রুমের জি। ভিতরে আমার বই পুস্তক সব কিছু ওইখানে থাকতো। সিবারা পড়তাম। হ্যাঁ, তো ওইখান থেকেই আমার ইসলামিক জীবনটা শুরু আর কি। জি জি জি। তো আমি ওইখান থেকে স্কুলে যাইতাম, বাড়িতে যাই খাওয়া দাওয়া করে আসতাম, আর সব সময় হুজুরের সাথে থাকতাম। বিশেষ করে আমার সাথে আরেকটা আমার ভাতিজা ছিল, নাম হচ্ছে সানোয়ার। নাম হচ্ছে সানোয়ার, উম, সবাই সানা বলেই ডাকে। ও আর আমি একসাথেই দুইজন থাকতাম আর কি, ওই মুয়াজ্জেমের সাথে। তো এভাবে আমাদের দীর্ঘদিন চলতে থাকে। আর এর ফাঁকে হঠাৎ করে আমার আরেকটা ভাতিজা আছে, আহ, আমার চাস্তো ভাতিজা লাগে আর কি, নাম হচ্ছে মুক্তার। তো ও একদিন এসে বলতেছে যে, রানা বাপ্পি, আসলেই তোর কণ্ঠ তো অনেক সুন্দর, কারণ আজান দিতাম, জি ও জি সবাই শুনতো যে তোর কণ্ঠ তো অনেক সুন্দর, আমাগুলোকে বিচ্ছেদি যে আমরা গানগুলা গাই, হ্যাঁ, ওগুলা তুই এলে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। এই বলে একদিন আমার উরুষে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, যাওয়ার পরে আমার একটা মায়ের গান জানা ছিল, সুন্দর একটা মায়ের গান, মায়ের গান আর কি। জি জি। তো ওই গানটা গাইলাম, গাওয়ার পরে সবাই বাহবা দিল, সবার কাছে ভালো লাগছে। তো ওইখান থেকে মূলত মানে নামাজের পাশাপাশি যেমন মাঝে মধ্যে গান বাজনা জি করতাম জি। আর কি। তো এইভাবে দীর্ঘদিন যাইতে যাইতে এক সময় মানে এমন হয়ে গেলাম যে প্রত্যেক রাত্রে আমাদের উরুষের দাওয়াত আসে, আর প্রত্যেকটা রাত্রে আমাদের গান বাজনা করতে হয়। আর সারা রাত ধরে গান করতাম। আবার ওই আজানের সময় মানে আজানের সময় আমরা মানে চলে আসতাম, আইসা ঘুমাইতাম 10টা 11টা 12টা বাজে ঘুমাই থেকে উঠতাম। তো এইভাবে বাবা মা অনেক অনেক কিছু বলছে যে, এত গান বাজনা করস, কোনো কাম কাজ করস না, জি জি জি। তো এইভাবে কি জীবন চলে নাকি? তখন তো আমি ছোট, হুম। অনেক ছোট অবশ্য, লেখাপড়ার পাশাপাশি আর কি। তো এক পর্যায়ে আমার বোনের জামাই, আমার বড় আপুর জামাই গাজীপুরে আসার সময় আমাকে বলছিল যে, তাহলে আমরা গাজীপুর যাচ্ছি, তো তুই গেলে আমাকে লোকে যাইতে পারস, লজ যাই, ওইখানে যে কোনো একটা কর্ম করতে পারবি। তো আর যেহেতু গান বাজনা করস, এই গ্রামে থেকে গান বাজনা করলে তো কোনো লাভ লাভ হবে না। হবে না। তো শিল্পী হইতে চাইলে, ভালো কোনো শিল্পী হইতে চাইলে তোর ঢাকা শহর যাইতে হইবে। ঢাকা শহরে যাইতে।
পরে আমিও ভাবলাম যে আমারও অনেক স্বপ্ন, আমার মানে খুব ইচ্ছা জি, যে জি, শিল্পী জি। হওয়ার। পরে আমি যেমন দুলাভাইয়ের সাথে চলে আসলাম গাজীপুর। গাজীপুর আসার পরে আমরা দীর্ঘদিন সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি করছি আমরা। আহ, আমাদের বন্ধু বান্ধব আছে অনেক, যেমন আরিফ ভাই আছে। হ্যাঁ, এটা আরিফ ভাই হয়েছে আমার ছোটকালের বন্ধু। জি, জি। মানে ছোটকাল বলতে মানে যখন আমাদের সোয়েটারে চাকরি জীবন শুরু হয়েছে তখন থেকে আরিফ ভাইয়ের সাথে পরিচিত, আর ওইখান থেকেই আমাদের সম্পর্ক আজও পর্যন্ত। আরিফ ভাইয়ের সাথে আমরা আছি, আর আমার গানের পিছনে যত সময় দেওয়ার আরিফ ভাই যথেষ্ট সময় দিছে। এবং যখন রেকর্ডের হঠাৎ করে রেকর্ডিংয়ের একটা, ও সরি, মানে আরিফ ভাই হঠাৎ করে আমারে একদিন ফোন দিছে। শ্রাবণ ভাই নামে একটা লোক আছে গাইবান্ধা বাড়ি। আমি আজও শ্রাবণ ভাইকে অনেক মিস করি। আমি শ্রাবণ ভাইকে বলি যে যদি আহ, আপনি ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি শ্রাবণ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই, এই কারণেই করতে চাই। আমাদের প্রথম অ্যালবামের সূচনাটা আমাদের শ্রাবণ ভাইকে নিয়েই মানে শুরু হয়েছিল, যে আমরা ডুয়েট গান করব। আমি 5টা গান গাবো, সে 5টা গান গাবে। যেমন আরিফ ভাই ফোন দিয়ে বললো যে তাহলে আমার এক বন্ধু আছে, উনি খুব ভালো হারমোনিয়াম বাজায়, অনেক ভালো গান গায়, তো এখানে আসেন। পরে আমি গেলাম, সে দেখি যে শ্রাবণ ভাই ওনার নাম। পরে ওনার সাথে পরিচিত হলাম, কথাবার্তা বললাম, আরিফ ভাইয়ের সাথেই ছিল। তারপরে অনেকদিন, বেশ কয়েকদিন তার সাথে সময় দিলাম, গান বাজনা করলাম। পরে এক সময় যেমন সেই বললো যে চলেন আমরা একটা অ্যালবাম করি, অ্যালবামের নাম থাকবে বেদনার পাহাড়। আচ্ছা, 10টা গান রেডি করা হলো, আর 10টা গানের 5টা আমি গাবো আর 5টা শ্রাবণ ভাই গাবে। তো রেজা মাহমুদ, শ্রদ্ধেয় রেজা মাহমুদ স্যার, উনি তখন যেমন ইমন খানের বেশ কিছু অ্যালবাম, হিট অ্যালবাম ওনার দ্বারাই হয়েছে, উনি সঙ্গীত পরিচালক ছিল। পরে ওনার সাথে যোগাযোগ করলাম, আমরা দুইজনে যোগাযোগ করে কন্ট্যাক্ট করলাম যে 1,20,000 টাকা লাগবে। ও 1,20,000, 1,20,000 না, তখন 70,000 টাকা টোটালে লাগবে আর কি, 10টা গান। তো 10টা গান, এটা আমরা একটা চুক্তি করলাম, কইরা ওই গানগুলা গাইড ভয়েসও দিলাম ঢাকা.com স্টুডিওতে। গাইড ভয়েস দেওয়ার পরে গানটি শুধু গাইড ভয়েস দেওয়ার পরে মানে হালকা মিউজিক কিছু বাজাইছে, 5টা গানের বাঁশি বাজাইছে, 5টা গানের রিদম, 10টা গানের রিদম বাজাইছে, 5টা গানের বাঁশি বাজাইছে, আর কিবোর্ড বাজাইছে, আরও মিউজিক বাকি আছে। তো এর মধ্যে আর উনি মানে ওনার সাথে অনেক দিন যোগাযোগ নেই, ফোন দেই ফোন ধরে না, ফোন রিসিভ করলেও ব্যস্ত আছি এই সেই কইরা। তারপর আমরা লাস্টে ওনার বাড়িতে গেলাম, বাড়িতে যাই হেরা ওনারে পাই না, তো অনেক বিরক্ত হইলাম। পরে তো লাস্টে আমরা সংক্ষিপ্তে যে একটু কথা বলি, আপনার প্রথম কবে আপনার গান শুরু হয় আপনার কি জানা আছে? সংক্ষিপ্তে বলবেন, প্রথমে বলতে কবে গান শুরু করেন, মানে কত সালে বা কত? মানে রেকর্ডিংয়ের কাজ, হ্যাঁ, মানে প্রথম আপনি এই গানের জগতে আসলেন, রেকর্ডিংয়ের ভিতরে যে আসলেন, সেটা প্রথম কত সালে বা? আমার সূচনাটা হয়েছে আমার 2007 সাল থেকে। প্রায় অ্যালবামটা বের হইতে হইতে 10 সাল মনে হয়, 8 সালে মনে হয়, 8 না 9 সালে বের হয়েছে আর কি। তার মানে ধরা যায় 2007 সাল থেকে আপনি এটা শুরু করছিলেন। হ্যাঁ। আপনার সঙ্গীত জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কি, মানে এই সঙ্গীত জগতে আসার মূল উদ্দেশ্য বা কে ছিল আপনার সাথে? আমার সাথে ছিল আম, আমার বড় ভাই সহযোগিতা করছে অনেক। হুম, আমার আব্বাই ছিল বেশি সাপোর্ট। জি। আমার আব্বু অবশ্য উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। আব্বাই খুব সাপোর্ট করতো, পাশাপাশি বড় ভাই সহযোগিতা না করলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তারপরে ধাপে ধাপে অনেকজনের সহযোগিতায় পাইছি, আচ্ছা, অনেকজনের সহযোগিতায় প্রথম প্রকাশিত গান আপনার কোনটি? প্রথম প্রকাশিত গান হচ্ছে আমার বেদনার পাহাড়। দর্শকের কাছে জনপ্রিয় হওয়ার পিছনে ভূমিকা রেখেছে বলে কে মনে করেন? দর্শকের পিছনে দর্শকের পিছনে ভূমিকা রেখেছে অনেকেই। এখন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা
তখনই হয়েছে আমাদের রঘুনাথ সরকার রবি দাদা আমাকে জি, জি। একটা অফার করে যে একটা গ্রামীণ কিচ্ছাওয়ালা গাইতে হইব। কি গ্রামীণ কিচ্ছাওয়ালা? পবন আলীর কিচ্ছা, আমাদের টাঙ্গাইলের জি, জি, জি। টাঙ্গাইলের ঘটনা। পরে বললাম যে হ দাদা লেখেন তাহলে। পরে উনি লিখলো পুরাটা, আমরা সাথে থেকেই, আমাদের পাগলা রফিক ভাই ছিল ওইখানে, পাগলা রফিক ভাইও অনেক সহযোগিতা করছে। জি, জি। তো রঘুনাথ সরকার রবি আমার ওই চান্সটা দিল। ওখানে আমার কোনো টাকা দেওয়া লাগে নাই। জি, জি। এই কারণে দেওয়া লাগে নাই, এর আগের যে বেদনার পাহাড় অ্যালবামটা ওই দাদার মাধ্যমে এটা বাজারজাত করা জি, হয়েছিল। জি, জি। ওনার সাউন্ড সাউন্ড ভিশন একটা কোম্পানি ছিল। তো ওই সূত্রে দাদা আমার এই সুযোগটা দিয়েছিল, আর এই অ্যালবামটাই জনপ্রিয় হয়েছিল অনেক। তো গান লেখা বাছাই করার ক্ষেত্রে কি বিষয়গুলো গুরুত্ব দেন আপনি? গান লেখা এই বিষয়গুলো লেখার সময় কোন বিষয়গুলো গুরুত্ব দেন বেশি? গুরুত্ব বেশি দেয় সেটা হচ্ছে আপনার, আমি তো এখন সব কোয়ালিটি গানই গাই, জি। গ্রামীণ কিচ্ছাওয়ালা গাই, তারপরে মিউজিক ভিডিও গান জি, গাই, জি, জি। তারপরে সবচেয়ে বেশি ভালো লাগে আমার বিচ্ছেদি গানগুলা। জি, জি, জি। তো আপনার সবচেয়ে ভাইরাল কোন কিচ্ছা বা গানটি আপনি কিচ্ছার মধ্যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে পবন আলীর কিচ্ছা, জি, আর দ্বিতীয় হচ্ছে এক রশিদে দুই ফাঁসি। দুই পাশে। এটা জি, এটা এটা রিলিজ অনেকেই হয়েছিল গ্রাম বাংলার মানুষ 2011 যারা সালে। আছে তারা সবাই কম বেশি এটা দেখছে। জি জি জি। তো আপনার জীবনের সব আর মিউজিক ভিডিওতে সবচেয়ে জনপ্রিয় আহ, আজ বেহুলার গায়ে হলুদ। হাসবি হলো এটা গায়ে হলুদ। প্রডিউসার ছিল আমাদের আতাউর রহমান ভাই, আর এটা মিউজিক করছেন আমাদের ডিজে সুমন ভাই। তো গানটা ওই সময় আসলে আপনারাও জানেন যে না, এই গানটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠান, কনসার্ট অনুষ্ঠান বিভিন্ন জায়গায় আমরা বাজাইতে দেখি ছেলে মেয়েদের বা সবারই কম বেশি এটা জানা আছে জি জি, সেই গানটি। সেই সূত্র ধরেই আজ এখন চলতেছে 2026 সাল। তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে, ভালো আছি। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, আহ, সবচেয়ে বেস্ট স্মরণীয় মুহূর্তটা ছিল যখন রেজা মাহমুদের বাড়িতে আমরা যাই। জি, জি। সংক্ষিপ্ত। ওনার, হ্যাঁ ওনার বাড়িতে, তখন আমরা যখন প্রথম কন্ট্রাক্ট করি আর কি, 10টা গান নিয়ে প্রথম যে আলোচনাটা করি, ওই সময় দেখি আমাদের সুমন বাপ্পি ভাই, সিঙ্গার সুমন বাপ্পি ভাই, উনিও ওইখানে আসছে ওনার একটা অ্যালবামের কাজ করার জন্য। পরে আমরাও যেমন ওইখানে গেছি, আমি, শ্রাবণ ভাই এবং এই আরিফ ভাই গেছি। যাওয়ার পরে মূলত ওই সময় আমরা একসাথে বইসা একটা কাঁঠাল খাইছিলাম, জি, জি। কাঁঠাল ভেঙে খাইছি সবাই মিল্লা। তখন মাথায় হাত দিয়া আমার বললো যে আপনারা যে 10টা গান সিলেক্ট করছেন ওইখান থেকে একটা গান বলেন একটু শুনি। পরে যেমন একটা গানের কলি বললাম, বলার পরে উনি পিঠে হাত দিয়ে দোয়া করে দিল যে ভালোভাবে কাজ করো, ইনশাল্লাহ তোমার ভবিষ্যতে আল্লাহ ভরসা ভালো কিছু হবে। এই একটা স্মরণীয় ঘটনা, এটা আজও বলবো জি, না। জি। সুমন বাপ্পি উনি আমার এই দোয়াটা করছিল। আপনার 2007 সাল থেকে 2026 সাল পর্যন্ত এরকম এমন কোনো মজার ঘটনা বা আবেগের ঘটনা আছে যেটা আপনার এখনো মনে আছে? মজার ঘটনা বা আবেগের কোনো ঘটনা, এমন দিন? মজার ঘটনা বা আবেগের ঘটনা আছে, আবেগ জড়ানো ঘটনা আছে। সেটা হচ্ছে যখন আমার অ্যালবামটা বের হয়, বেদনার পাহাড় অ্যালবামটা বের হয়, তখন সারা রাত বইরা আমি পোস্টার লাগাইছিলাম এমবুরা চানধারা থেকে একবার চৌরাস্তা পর্যন্ত। মানে চোখের মাথায় যেগুলা পড়ছে প্রত্যেকটা গাড়ির পিছনে, প্রত্যেকটা ওয়ালে, জায়গায় জায়গায়, মানে সারা রাত ভরে একটা টলি গাড়ি নিয়েছিলাম। ওই টলিতে আমরা, আমার আমার সাথে আরও 2টা বন্ধু ছিল। ওদের বাড়ি বিশেষ করে গাইবান্ধার ওদিকে ছিল। খুব আমিনুল ভাই মনে হয় একটা নাম আছিল, আর একটা নাম মনে নাই। মানে আমরা 3 জনে ওই টলির মধ্যে পোস্টারগুলো নিয়ে সারা রাস্তা লাগাইছিলাম। সেই পোস্টারের মধ্যে আরেকটা পোস্টার ছিল,
শেখর দাদার সিঙ্গার শেখর দাদার একটা অ্যালবাম, কে বুঝে না মনের ব্যথা মনে হয় অ্যালবাম, না সরি, ওই সময় একটা অ্যালবাম ছিল ওই রঘুনাথ দাদার চ্যানেল ব্যানার থেকে বের হয়েছিল। আমার দুইটা অ্যালবাম, আমার একটা দাদার একটা, এই দুইটা একসাথে বের হয়েছিল, মুক্তি পেয়েছিল। তার কারণে ওই ঘটনাটা এমন মনে হচ্ছে সারা রাত বইটা পোস্টার লাগাইছিলাম, মানে এতটা আনন্দ ছিল আনন্দ মনের লাগছে মধ্যে। মানে ওই পোস্টারগুলো যখন যতই কষ্ট লাগাইছেন হোক কিন্তু ওই কষ্ট মনে হয় নাকি। আমার নতুন অ্যালবাম বেরিয়েছে তখন তো আসলে অনেক ভালো লাগছে। আকাঙ্ক্ষা থাকছে যে আসলে নতুন অ্যালবাম বেরোলে সবাই গান শুনবে, মানে এই যে একটা আন্তরিকতা মনের ভিতর যে একটা ভালো লাগা তখন কাজ করতো আর কি। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ আর কত, এই তো আল্লাহ যতদূর আনছে, আল্লাহ যতটুক আল্লাহ সহযোগিতা করছে এই জায়গায়। আর দর্শকে যে আমাকে চিনে বা দশজনের মধ্যে একজনের চিনে যে রানা বাপ্পি নামে শিল্পী একজন জি আছে, জি জি এটাই আমার কাছে অনেক ভালো লাগে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়ার। আমার সামনে আর তেমন কোনো পাওয়ার নাই, আর নতুন করে হিট হওয়ার আর কোনো স্বপ্ন নেই। বর্তমানে কি কি নতুন গান নিয়ে কাজ করছেন কি আপনি? বর্তমানে কি নতুন গান নিয়ে কাজ করছেন? নতুন গান অনেকগুলা গানের কাজ করছি। এর মধ্যে একটা গান আসছে, সেটা হচ্ছে কেমন জানি লাগে রে আমার। এই গানটা বেশ সম্ভব আগামীকাল রিলিজ করব। অবশ্য ব্যাক স্টেজে রিলিজ হয়েছে, ড্যাশবোর্ডে রিলিজ হয়ে গেছে, অডিও গান রিলিজ হয়েছে, ভিডিওটা কাল পরশু রিলিজ করবো আর কি। আরও বেশ কিছু অ্যালবাম, অলরেডি 10টা গানের কাজ করতেছে আমার নিজের ব্যানারে আর কি। দর্শকরা আপনার কাছ থেকে সামনে কি আশা করতে পারে? দর্শকরা সামনে ভালো কিছুই আশা করতে পারে ইনশাল্লাহ। আমি দর্শককে ফলো করেই আমি গান কিচ্ছা যেটাই করি, মানে দর্শক কোন ধরনের গান তাদের ভালো লাগে, কোন ধরনের গান তাদের শুনতে ভালো লাগে, আমি চেষ্টা করি যে ওরকম ধরনের গানগুলাই তাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার ভক্তের উদ্দেশ্যে কিছু বলার আছে? অবশ্যই আছে, জি বলে। অবশ্যই আছে, সেটা থাকবে না কেন। আমার ভক্তদের জন্যই আজকে রানা বাপ্পি এই জায়গায়। আমার ভক্তদের ভালোবাসা না থাকলে আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আমার ভক্তদের ভালোবাসা আছে, ভক্তদের দোয়া আছে, ভক্তদের সহযোগিতায় আজকে এই পর্যন্ত। তো আমি সবসময় বলবো, আমি আমার ভক্তদেরকে মনে প্রাণে ভালোবাসি। আমি সবসময় তাদের দোয়া কামনা করি, আমি সবাইকে দোয়া করি সবাই যেন ভালো থাকে। তো নতুন শিল্পীদের জন্য আপনার কি পরামর্শ আছে আপনার কাছ থেকে? নতুন শিল্পীদের জন্য অবশ্যই ভালো পরামর্শই আছে যারা আমার হতে কাছে। চায় বা বা হবে। অনেকেই জিগায় জি বা অনেকেই সাজেশন নিতে চায় যে জি জি কিভাবে জি। কি করলে ভালো হয়। আমি সর্বোচ্চ যেটা বলবো, একটা শিল্পী হিসেবে তার দরকার হচ্ছে তার সারেগামা থেকে নেয়া, হারমোনিয়াম থেকে নেয়া, মানে যে কোনো যন্ত্র যেন সে বাজায় গাইতে পারে গান, এতটুকু অভিজ্ঞতা তার মধ্যে থাকতে হবে। আর যখন 10 জনে বলবো যে হ্যাঁ তোমার কণ্ঠ ভালো, তুমি ভালো কিছু করতে পারবে, ওই সাহস নেয়া সে যদি সামনে আগায় অবশ্যই ভালো কিছু করবে। লাস্ট কি আপনার স্বপ্ন? লাস্ট স্বপ্ন আর কি, এই জগৎটা, মিডিয়া জগতে, গানের জগতে আরো আগিয়ে বা উন্নত করার জন্য বা এরকম কোনো চিন্তাধারা ভবিষ্যতে পরিকল্পনা? ভবিষ্যতে যতদিন মানুষ আমার গান শোনে, যতদিন আমাদের কিচ্ছা পালা শুনবে, যতদিন আমার সাধ্য কুলা আমি ততদিন আমি গেয়েই যাব। তবে সবার লাস্টে যে আশাটা আছে, স্বামী স্ত্রী 2জন মিলে আমরা হজে যাব, হজ করে আসব, তারপরে 5 ওয়াক্ত মাশাআল্লাহ নামাজ পড়ব, মাশাআল্লাহ। বাজার ঘাট করব, মানে সংসার জীবনে ফিরে যাবো আর কি। এখনো সংসার জীবনে আছি, তখন তেমন গান বাজনাতে তেমন যাব না, নামাজ পড়বো, বাজার ঘাট করবো, খাবো, চলবো সুন্দর, বাচ্চাদের সাথে সময় দেবো, এরকমভাবে আমি লাস্ট সময়টা আমি এরকমভাবে কাটাইতে চাই। এই যে এতদিনে চলাফেরায় এমন কোনো ঘটনা ভক্তদের সাথে ঘটছে যেটা দেখে আপনি অবাক হয়েছেন বা দেখার মতো বা আপনার মনের ভিতরে এখনো গেঁথে আছে, এরকম কোনো ঘটনা ভক্তদের সাথে যেটা হয় আর কি? এরকম অহরহ ঘটনাই আছে। আহ, ভক্তরা তো মানে হঠাৎ করে দেখা ভালাইলে, অনেক গ্রাম অঞ্চলে আমি অনেক সময় যাই,
হ্যাঁ, অনেক গ্রাম অঞ্চল অনেক সময় আমি মানে এমনিই যাই, মানে আমি বর্তমানে জি যেমনি আছি এমনি সাধারণভাবেই যাই। তো হঠাৎ করে যদি কেউ দেখে, দেখে মানে একটু ভাবনা চিন্তায় থাকে, মানে আমি জিনিসটা বুঝতে পারি পাশে থেকেই আরেকজনের করতেছে, এটা কার মতো যেন দেখা যায়, কুইজন দেখছি কুইজন দেখছি, ও জি জি গ্রামীণ কিচ্ছা বলাই দেখছি। মানে বিশেষ করে আমার আধুনিক অ্যালবাম যতই হিট হোক, আমাকে রানা বাপ্পিকে চিনে ওই গ্রামীণ কিচ্ছা পালা কিচ্ছার দিয়ে, মাধ্যমে। কিচ্ছার মাধ্যমে চিনে, এবং কিচ্ছাই তাদের বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রামের যে এই মুরব্বীরা আছে, ভিডিওগুলো গ্রামের মানুষই অধিকাংশ হ্যাঁ বেশি হ্যাঁ মানুষ হ্যাঁ দেখে। রাইট, গ্রামের মুরব্বী, মা বয়সী যারা, এরাই বেশি দেখে, এরা এই কিচ্ছাগুলো অনেক পছন্দ করে। তো এই যে এত লাইনে আসছেন, এইরকম আপনার সাথে কোনো বাজে কমেন্ট মানে আপনি নেগেটিভ কমেন্টগুলো কিভাবে পার করেন? কেমন নেগেটিভ, লাগে কেউ যদি করে না এগুলা? নেগেটিভ কমেন্ট খুব কমই পাইছি। আর দু একটা যেগুলা অনেকেই করে, সেটা হচ্ছে এটা করতেই পারে, কারণ এখন ডিজিটাল যুগ, যুগ অনুযায়ী গ্রামীণ কিচ্ছাপালা, এই যুগের যে পোলাপানগুলো আছে, বিশেষ করে এই যুগের যে ছেলে পেলে, ওরা তো গ্রামীণ কিচ্ছাপালা তেমনটা সাপোর্ট জি করে জি না। আবার আমাদের বয়সে যারা আছে বা মুরব্বীরা যারা আছে, এদেরও তো একটা চাহিদা আছে, এদের চাহিদাও তো পূরণ করা দরকার। And আমরা তো আল্লাহ রহমতে আমরা আধুনিক গানও গাইতে পারি, ফোক গান গাইতে পারি, বিচ্ছেদি গান, সব ধরনের গ্রামীণ কিচ্ছাওয়ালা, আল্লাহ রহমতে সব ধরনের গানই আমার ইউটিউবে ছাড়া আছে, আপনারা শুনে দেখেন, আমরা সব কোয়ালিটি গান গাইতে পারি। তবে শুধু ওই এই যুগের ছেলেদের চিন্তা করলে তো হবে না। এখন মুরব্বী যারা আছে, আমরাও একসময় জি মুরব্বী জি হব, জি জি এদেরও তো শেষ বয়সে একটা বিনোদন দরকার, যে আহ, একটা ওদের যে ওনাদের যে ভালো লাগে ওই ধরনের কিছু তো তৈরি করা দরকার, যার কারণে আমি গ্রামীণ কিছু বলাটাই বেছে নিয়েছি। আর এখান থেকে যে আধুনিক গানগুলো আছে, ডিজে গানগুলা, বিয়ের গান, হ্যাঁ, এগুলোও নিয়মিত করতেছি। দুই ধরনেরই পাবে আর কি। আর যে বিয়ের গান বা উত্তর অঞ্চলের যে গানগুলা, আঞ্চলিক গানগুলা যে গাই, বিশেষ করে বেহুলা সিরিজ, তারপর নসিমন সিরিজগুলা, এগুলো অনেক জনপ্রিয়তা হয়েছে, অনেক ভালো লাগছে অনেকের কাছে। বিয়ের ডিজে গানগুলা, খোলা হাটের বালুর চরে সাইমানা টানেছে রে জি জি গানটা, তারপর বেহুলা সতীর বিয়ে আলো, সাবান গামছা দিয়ে আলো, এগুলা অনেক জনপ্রিয়তা পেয়েছে। তো ওই টাইপের লোকেরাই এগুলা গান শুনে, জি জি হ্যাঁ, যার কি ইচ্ছা থেকে তারাই ওই আঞ্চলিক গানগুলাও শুনে। তো সবারই মন অর্জন করতে, সবার চাহিদা অনুযায়ী কাজ করতে চাই আর কি। আসলে একজন শিল্পী হতে গেলে যারা নতুন হবে বা তার কোন গুণগুলা থাকলে সে শিল্পী হতে পারবে বা তার ভিতরে সে হতে পারবে বা কোন গুণগুলা কয়েকটা গুণ বলেন। সেটা অনেক গুণই থাকা লাগে আসলে। বর্তমানে তো অনেক শিল্পী বের হয়েছে, আসলে গান গাইলে কি সে শিল্পী বা সিঙ্গার শিল্পী হতে পারে? আসলে ওইটা মূলত মানে তার মনের ভাবটা, আসলে শিল্পী মানে কি, মনের আবেগ, মনের ভাষাটা, যে শিল্পী সে গান গায় গানের মাধ্যমে প্রকাশ করে। আবার যে মিউজিশিয়ান, যে কিউট বাজায় বা হারমোনিয়াম বাজায়, সে মুখে ভালো গাইতে পারে না বিধায় ও মিউজিকের হারমোনিয়ামের মাধ্যমে তারা মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ প্রকাশ করে। করে এক একজনের এক এক হ্যাঁ, মিউজিক। যে যেটাই বাজায় ওটার মাধ্যমে তার ইয়াটা প্রকাশ করে আর কি, মনের ভাবটা প্রকাশ করে। আর বিশেষ করে শিল্পী হওয়া, এটা হচ্ছে আহ, অন্য একটা বিষয়। সেটা হচ্ছে আহ, প্রথমত বললামই যে যদি কেউ শিল্পী হতে চায়, প্রথমে আগে তার কণ্ঠের স্বরটা কেমন, বা জি 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 দশজনের সাপোর্ট আছে কিনা, আছে বা কিনা, মানুষ সবাই, দেখবে কিনা, শুনবে হ্যাঁ, কিনা, ভালো কিনা এটা কণ্ঠ। একটা সাপোর্ট নিতে হবে এক নম্বর কথা। এই সাপোর্টটা যদি, অনেকেই দুষ্টামি করেও কয়, কর তোর অনেক ভালো জি কিছু জি হবে জি। এই সেই, তো এটা, আমরা অনেকে দেখি ইউটিউবে ফেসবুকে দেখি তারা 2,000 3,000 টাকা হইলেই শিল্পী মানে প্রডিউসার যারা আছে, যারা যারা মিউজিকের কাজ করে, 3,000 হইলেই তারা গান বানায় দেয় বা মিউজিক করে শিল্পী হয়ে যায়, এরকম অফার দেয়। আসলে কি তারা কি প্রকৃতপক্ষে শিল্পী হতে পারে বা এই জগতে কিছু করতে পারে এরকম? হতেও পারে। ওই রকম ভাবেও হয় অনেকেই, যে সীমিত খরচে একটা অ্যালবাম করলো, আহ, যদি দর্শকের ভালো লেগে গেল গা, জি জি তাইলেই তো ওর জীবন সার্থক। তো সবভাবেই হওয়া যায়। আগে যে কঠিন ছিল শিল্পী হওয়া, এখন তো অতি সহজ, একদম
সহজেই ফেসবুকে গান গায়া খালি জি, গলায় গান জি, গেয়ে জি। ছাড়তেছে। অনেক প্রডিউসার ফোন দিয়ে বলতেছে, ভাই আমার চ্যানেলে একটা গান গেয়ে দেন, আপনার খালি গলায় গানটা আমার ভালো লাগছে, আপনি আমার একটা চ্যানেলে গান গেয়ে দেন। এই সুন্দর নিয়ে গেল, স্টুডিওতে নিয়ে গেল, মিউজিকের মাধ্যমে সে ভালো একটা গান প্রডিউস করলো। তো দেখা যায় কপাল খুলে গেল, বুঝলো। আর আগে তো গান প্রকাশ করতে গেলে মিনিমাম 10টা গান করতে হইতো, মিনিমাম 10টা গান করতে গেলে মিনিমাম 1.5 লক্ষ টাকা খরচ হইতো তখন। আর এখানে কত রকমের দালাল টালাল ছিল, এগুলো তো হিসাবই নেই। আর তখনকার 1.5 লক্ষ টাকা এখনকার 10 লক্ষ টাকা সমান। এতটা কঠিন ছিল একটা শিল্পী হইতে গেলে। আর এখন অতি সহজ হয়ে গেছে এখন। মানে প্ল্যাটফর্মগুলা মানে এত, মানে টিকটক সাইট আছে, আপডেট ফেসবুক হয়েছে, সাইট আছে, মানে বাড়ছে এত অনেক আপডেট হয়েছে যে মোবাইলের বিভিন্ন মাধ্যমে গান গেয়া গান সহজেই ছাইড়া দিলেই দেওয়া যায়। শিল্পী হয়ে গেল মূলত। ভালো গাইতে পারলে, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার তো করবে। আমরা আড্ডাটি শেষ করার চেষ্টা করব। তো আপনার পরিবার নিয়ে কথা বলেন। পরিবারে কে বা কারা আছে? বর্তমানে আপনি কেমন আছেন? আমার পরিবারে আমার ওয়াইফ, আমি এবং আমার 2টা ছেলে। এক ছেলের নাম হচ্ছে সৌরভ বাপ্পি, আরেক ছেলের নাম হচ্ছে সোহান বাপ্পি। সৌরভ বাপ্পির বয়স হচ্ছে 10 বছর চলতেছে, আর সোহান বাপ্পির 19 মাস। তো সবাই দোয়া করবেন যাতে আমি বউ বাচ্চা নিয়ে এবং আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই যে আপনার ছেলে দুইটার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার মতো গানের ভিতর নিতে চান, না তাদের অন্য কোনো লাইনে নিয়ে যাওয়ার ইচ্ছা বা স্বপ্ন আছে? আল্লাহ যদি বাঁচায় রাখে। আল্লাহ যদি বাঁচা রাখে, এখন আমি তো চাই যে বড় মাপের ভালো মাপের একটা মিউজিক ডিরেক্টর হবে, জি, জি। একটা কম্পোজার হবে। তার মানে আপনি যে লাইনে আছেন ওই লাইনেই আর কি তাদেরকে সাজেস্ট করেন আর কি। হ্যাঁ, আমি সাজেস্ট করি। এখন তারপর ছেলের মন মানসিকতা বুঝা, এখন যদি ওর এই লাইনটা ভালো লাগে সে লাইনে কাজ করবে, আর করবে। যদি ভালো না লাগে জি, জি। তো অবশ্যই যদি অন্য কোনো দিকে তার মন টানে, সে ইচ্ছা তো যেটা লাস্ট আমাদের প্রশ্ন, রানা বাবি ভাইয়ের মাসে কত লাখ টাকা ইনকাম? আমি এই পর্যায়ে যেতে চাই না। লাস্ট আপনার কি বলার আছে আপনি? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবসময় আমাদের জারি গান, আমাদের বাংলা গানগুলো আপনারা দেখবেন, আমাদের গ্রামীণ কিচ্ছাপালা, ফোক গান, আমরা মাটির গান যেগুলো আর কি, মূলত আমাদের দেশের যে মাটির গান, এইগুলা গান আপনারা দেখবেন, শুনবেন, আর আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আজকে আমরা এই পর্যন্ত, বা আমরা গান বাজনা করতেছি নিয়মিত আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্যই সারা দিন আমরা শুটিং করি, সারা দিন এত পরিশ্রম হয় এটা বলে বোঝানো যাবে না। তারপরও মানে দর্শকের ভালো লাগার জন্য নিয়মিত কাজ না দিলে কমেন্ট করে, ভাইয়া আপনার নতুন অ্যালবাম কি জি, আসতেছে। জি। আপনাকে দেখার জন্য তো অনেক ভক্ত আপনারা খোঁজাখুঁজি করে যোগাযোগ করার চেষ্টা করে। জি, জি। তো সর্বশেষ যেটা বলবো, আপনাদের জন্যই আজকে আমি রানা বাপ্পি। আপনারা না থাকলে, আপনারা সাপোর্ট না করলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো আপনাদের ভালোবাসা সবসময় আমি পেতে চাই, এবং আমিও আপনাদের জন্য বিনোদন দিতে চাই। সবাই দোয়া করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর, জানেন তো সবাই। মুখে আল্লাহ বলি, মুখে আল্লাহ বলি, স্মরণ করি পীর মুর্শিদের নাম। গর্বে ধরলেন মা জননী, বাবাকেও সালাম। বলি এক ঘটনা, বলি এক ঘটনা, 2011 সালে এক রশিতে 2জন ফাঁসি গাছেরও ডালে, জেলা মাগুরাতে, জেলা মাগুরাতে, শ্রীরামপুরে কোদালিয়া গায়। খয়র নামে ধনী ব্যক্তি ছিল সেই জায়গায়, বড়ই অহংকারী, বড়ই অহংকারী, কুটকাসারি কিছুই মানত না। নিজের জোরে নিজেই চলতো, অভাব ছিল না। তাহার ছেলে দুটি, তাহার ছেলে দুটি, মেয়ে একটি বড়ই সুন্দরী।
নাম ছিল তার সীমায় আক্তার, সবারে বলি যেন চাঁদ কুমারী। তো এখানে শেষ করে দিলাম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আড্ডা বা রানা বাপ্পি ভাইয়ের অজানা জীবন গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। পরবর্তী আমাদের ভিডিওতে অন্য কোনো অতিথিদের সাথে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ।